জাতিসংঘের একটি অফিস আছে, তার মধ্যে একটি হচ্ছে হিউম্যান রাইটস অফিস। তারা একটি রিপোর্ট পাবলিশ করল। এই রিপোর্টটা তারা পাবলিশ করেছে যে জুলাই এবং অগস্টে বাংলাদেশে কি হয়েছে, কারা এটির জন্য দায়ী, কেন হয়েছে, এটির একটি চুলচেরা বিশ্লেষণ করবে বলে একটা রিপোর্ট তারা বা দাবি করেছে যে এরকম করেছে, এরকম বলে তারা একটা রিপোর্ট পাবলিশ করেছে। একদল জঙ্গি, টোকাই, মৌলবাদী, এদের একটা ব্যাপক রকমের হামলা তৈরি হয়। এই যখন আমি আপনাকে বলেছি টোকাই, জঙ্গি, মৌলবাদী, আপনার শুরুতেই মনে হতে পারে ইজ ইট এ পলিটিক্যাল রেটরিক, মানে এটা কি আমি একটু পলিটিক্যাল ভাষা ব্যবহার করে বসলাম, এটা কি কোনো জনগণের আন্দোলন, বা সেটাকে নিঝুম মজুমদার মৌলবাদী টোকাই বলছে। আসছি সেগুলোতে। আমি আবারও বলছি, মৌলবাদী, টোকাই, জঙ্গি, এদের একটা সম্মিলিত আক্রমণে বাংলাদেশের অবস্থা ভয়ানক আকার ধারণ করে। বাংলাদেশের অনেকটা পলিটিক্যাল জিওগ্রাফি চেঞ্জ হয়ে যায়। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি নিরাপদ স্থানে, তার জীবন যাতে সঙ্গীন অবস্থাতে না পড়ে, ফলে তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আজ অবধি সশস্ত্র বাহিনী সেটি থেকে উত্তরণ করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও নিরাপদে এই মুহূর্তে আছেন। আচ্ছা, ওই ঘটনার প্রেক্ষিতে, অর্থাৎ গত বছরে যে এই মৌলবাদী জঙ্গিদের যে তাণ্ডব হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘের একটি অফিস আছে। জাতিসংঘের অনেকগুলো অর্গান, অনেকগুলো ব্রাঞ্চ অফিস, কাজ করবার ধারা। তার মধ্যে একটি হচ্ছে হিউম্যান রাইটস অফিস। এটিকে OHCHR বলে। আসলে এর কায়দার নাম আছে দ্য ইউনাইটেড নেশনস অফিস অফ দি হাই কমিশনার অফ হিউম্যান রাইটস, OHCHR। কেমন? এটির লম্বা নাম, সংক্ষেপে অনেকেই বলে। ইনফ্যাক্ট তারা তাদের রিপোর্টও আসলে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস অফিস এটি শুরুতে টপে দিয়েছিল। তারা করলো কি, ফেব্রুয়ারি 12, 2025, অর্থাৎ এই বছর একটি রিপোর্ট পাবলিশ করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? আপনার ঘটনা ঘটলো হচ্ছে জুলাই, অগস্ট। আমি যদি অগস্ট থেকে ধরি, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, লেটস সে আপনার প্রায় 7 মাসের মাথাতে, বা এটা যদি অগস্টের 5 তারিখ থেকে ধরি, তাহলে 6 মাসের মাথাতে তারা একটি রিপোর্ট পাবলিশ করল। এই রিপোর্টটা তারা পাবলিশ করেছে যে জুলাই এবং অগস্টে বাংলাদেশে কি হয়েছে, কারা এটির জন্য দায়ী, কেন হয়েছে, এটির একটি চুলচেরা বিশ্লেষণ করবে বলে একটা রিপোর্ট তারা বা দাবি করেছে যে এরকম করেছে, এরকম বলে তারা একটা রিপোর্ট পাবলিশ করেছে। তো স্বাভাবিকভাবে যেটা হয়, দেখেন, যে কোনো বক্তব্য, যে কোনো আলাপ, যে কোনো আলোচনা, প্রত্যেকটা আলাপ আলোচনাকে আমি ব্যক্তিগতভাবে ধ্রুব বলি না, কনস্ট্যান্ট বলি না যে এই আলাপটাই চূড়ান্ত আলাপ, এই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ব্যাপারটা অমন নয়। প্রত্যেকটা আলাপের পেছনে পাল্টা আলাপ আছে, পাল্টা বয়ান আছে, পাল্টা যুক্তি তর্ক এরকম হতে পারে। আমাদেরকে বিস্ময় করে দিয়ে আমরা সেই রিপোর্টটা, অর্থাৎ 12ই ফেব্রুয়ারিতে যখন আমরা আস্তে আস্তে পড়া শুরু করলাম, উইদিন 2 and 3 days এর ভেতরে আমরা বুঝতে পারলাম যে এই রিপোর্টটা একটা ভয়ঙ্কর ভাবে তৈরি হওয়া রিপোর্ট, একটি ফরমাইশি রিপোর্ট। এখন এখানে অনেকগুলো প্রশ্ন আবার আসতে পারে, ওই প্রথম আমার বক্তব্যটার মতো, যে নিঝুম ভাই এটাকে একটা পলিটিক্যাল রেটরিক, আপনি এদেরকে জঙ্গি, টোকাই বলেছেন। এই সেকেন্ড আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই রিপোর্টটা খুব সম্ভবত আপনার ইন্টারেস্ট সার্ভ করছে না বলেই আপনি খারাপ বলছেন। এটিও একটি প্রশ্ন আসবে, এবং এটা আসা উচিত। আমি তো মনে করি এই প্রশ্নগুলো আসা উচিত। আচ্ছা, তো আমরা একাডেমিক লাইন থেকে বোঝার চেষ্টা করলাম। এটিকে ধরেন অন্য আরো 10 জনের মতো, না
এটি একটি ষড়যন্ত্র, এটি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা এই কথাটা সত্য না, এই কথাটা হয় নাই, এইটা আমাদেরকে বিরোধী দলীয় ষড়যন্ত্র, এইগুলোতে আমরা হাঁটলাম না। যে আমি একজন আইনজীবী, স্বাভাবিকভাবেই যুক্তি তর্কই খুঁজে বেড়াতে থাকবো। তো তখন যেটা করলাম সেটা হচ্ছে যে সিদ্ধান্ত নিলাম। আমি এককভাবে যে সিদ্ধান্ত আমার ঘর থেকে ভাবছি তা না, অনেকেই একইভাবে ভাবনাগুলো ভাবছে, তখন সিমিলটেনিয়াসলি অনেকেই ভাবছে। আমি তখন বেশ কয়েকজনের সাথে যোগাযোগ শুরু করলাম এবং দেখলাম যে প্রত্যেকেই ফুঁসে আছেন, কে কোন দিকে কি করবেন কি বলবেন। আমরা এর মধ্যে তো টকশোতে বলছি, আলাপ করছি এককভাবে, তখন এভাবে বলছি। আচ্ছা, সামটাইমস ইন ফেব্রুয়ারি, তো হ্যাঁ ফেব্রুয়ারি মাসেই, এন্ড অফ ফেব্রুয়ারির দিকে আমাকে, আমি তখন ভারতে গেছি, লন্ডন থেকে ভারতে গেছি, এন্ড অফ ফেব্রুয়ারিতে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা তিনি আমাকে ফোন দেন এবং তিনি আমাকে আসলে বলেন এই ব্যাপারটা তোলার জন্য উনি একটু আমার সাথে কথা বলতে চান। এবং তিনি আমাকে বলেন যে ভাই, এই রিপোর্টটার ব্যাপারটা একটু খারাপ দিকে যাচ্ছে, কারণ এই রিপোর্টটা একটা ফরমাইশি রিপোর্ট উনি বলছেন, এবং এই রিপোর্টকে কেন্দ্র করে এরা আমাদেরকে নানান ভাবে অপদস্থ, ফাঁসি, নানান রকমের কাজকর্ম করতে থাকবে, এইটাকে একটি ঐতিহাসিক ডকুমেন্ট বিবেচনা করে। উনি যখন এই কথাটা আমাকে বলছিলেন, উনার সাথে আরো বেশ কিছু কর্মকর্তা ছিল, যে এই রিপোর্টের, আমি জিজ্ঞেস করেছিলাম যে এই রিপোর্টে কি কি মিথ্যা আছে বলে অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হয়েছে। তখন উনি গড় করে, উনি নিজে তো একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, উনি শুরুতেই বলেছেন যে ভাই, ওইখানে বলা হচ্ছে যে পুলিশের অনেক কর্মকর্তাদের তারা সাক্ষাৎকার নিয়েছে, কথা বলেছে বা মতামত নিয়েছে, ওইখানে আমাদের কোনো কথাই পাবলিশ করেনি। আমরা যে বিভিন্ন ঘটনা সাপেক্ষে, না ওনারা জাতিসংঘের অফিস থেকে তাদেরকে অনেকগুলো প্রশ্ন করেছে, এইটা কি ওইটা কি, তারা উত্তর দিয়েছে, তাদের কথার কোনো রিফ্লেকশন ওই রিপোর্টের মধ্যে আসেনি। তখনই তো তাদের বলেছে কি, আচ্ছা এটি একটি ইভেন্ট। আমি ওই দিন কথা দিয়ে আসলাম যে ওকে, লেটস রিড ইট, এবং আমি দেখি তার পরবর্তী সময় আমরা কি করতে পারি। এটা তো একটা আলোচনার প্রয়োজন, এটা লম্বা জিনিস। ঠিক তার একদিন পরেই আমাকে ফোন দিলেন গাজীপুরের সাবেক মেয়র জনাব জাহাঙ্গীর আলম। আপনার কাছে যদি ওদের রিপোর্টটা থাকে, আপনি একটা মজার জিনিস লক্ষ্য করবেন, সেখানে 212 নাম্বার প্যারাতে, আমার প্যারা নাম্বার ভুল হতে পারে, কেউ 212 নাম্বারে গেলে আশেপাশেই পাবেন বলে আমার ধারণা। জাহাঙ্গীর আলম ভাই আমাকে ফোন করে বললেন যে নিঝুম ভাই, এই একটা রিপোর্ট পাবলিশ হয়েছে, আমি ভাই অত পুরো রিপোর্ট পড়ি নাই, কিন্তু আমার একটা রেফারেন্স তারা দিয়েছে আমার উপরে ঘটে যাওয়া ঘটনার, আমি শুধু সেটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। ভাই বলেন। ভাই ওরা বলছে আমি নাকি ওদেরকে, এই ছাত্রদের উপরে নাকি গুলি বর্ষণ করেছি, তাই ওরা আমার উপরে পাল্টা গুলি করেছে, তখন আমি আহত হই। বলে ভাই, আমি তো কোনো গুলি বর্ষণ করি নেই। আমি ঢাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আমি আমার নেতা কর্মী নিয়ে, হোন্ডা মোটরসাইকেল এগুলো নিয়ে আমি গাজীপুর থেকে ঢাকার দিকে রওনা দিয়েছি। উত্তরার দিকে দিয়ে যখন যাচ্ছিলাম, একদম উনি এইভাবে বলছে, উত্তরা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন অনেক ছেলে পেলে এখানে, ওদেরকে গাড়ি দেখে আমি তখন করলাম কি, আমি সাবেক মেয়র আর আমার ওই এলাকার ছেলে পেলে, উত্তরার এই কোনার থেকে শুরু করে গাজীপুর, তারই তো এলাকা, সবাই চেনে। তিনি গাড়ি থেকে বের হওয়ার পরে বলে যে বাচ্চা ছেলেপেলেরা তার সাথে সেলফি তোলা শুরু করলো, জাহাঙ্গীর ভাই কেমন আছেন, এই সেই একটা উৎসব মুখের পরিবেশ। তো ওনারা এই হাই হ্যালো করে, আবার উনি একটা মোটরসাইকেলে ছিলেন, উনি মোটরসাইকেলে বসবেন, হঠাৎ করে তাদের কয়েকশো ফিট দূর থেকে গুলির আওয়াজ পেলেন, এবং একটা গুলিও গেল। উনার ভাষ্য অনুযায়ী যে গুলি গেছে, হঠাৎ করে মানে এসে উনার গায়ে যখন লাগলো, উনি দেখলেন যে গায়ে রক্ত, উনি যখন হাত দিয়ে দেখলেন রক্ত, তখন যে যার মতো দিক আপনার শেল্টার পালানো শুরু করলো, এবং যেই সব ছেলেপেলেরা রাস্তায় তাদের সাথে সেলফি তুলছিল, তারাও দৌড়ানো শুরু করলো, তারাও তো বুঝতে পারছে না গুলিটা করলো কে। ওই ঘটনা চলে যায় হচ্ছে, মানে তার তো পরবর্তী সময় আপনি জানেন যে মাথার পুরো খুলিটা অনেকটা চেঞ্জ করতে হয়েছে গাজীপুরের মেয়র সাহেবের। সেখানে জুয়েল মোল্লা নামে
একটি ছেলেকে ওনার পিএস তাকে গাছের সাথে পশুর মতো ঝুলিয়ে হত্যা করা হয়। আপনারা নিশ্চয়ই সেই ছবি দেখেছেন। এটি 18 জুলাইয়ের ঘটনা, বুঝতে পারছেন? জি। তো জাহাঙ্গীর ভাইয়ের এই ফোন কলটি আমার জন্য অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল, একটা এনকারেজমেন্ট ছিল যে অল রাইট, তাহলে এই রিপোর্টে এগুলো করেছে। এখন আমি ভালো করে তখন যেটা করলাম, আমি এর আগেও রিপোর্টটা আমি পড়া শুরু করেছি, আমি অনেকগুলো লজিক্যাল পয়েন্ট পেয়েছি, যুক্তি তর্কের পয়েন্ট পেয়েছি, অনেকগুলো ডিসক্রিপেন্সিস পেয়েছি আমার আইনি চোখে যা দেখা যায়। কিন্তু এত ডিপলি ফ্যাক্ট অ্যানালাইসিস করে, অর্থাৎ ইচ এন্ড এভরি ফ্যাক্ট নিয়ে আমি তো এটা অ্যানালাইসিস করতে পারিনি। যেমন ধরেন মিরপুরে ইয়ামেন নামে একটা ছেলে আছে, আবু সাইদের মামলা আছে, অমুকের ঘটনা আছে, তমুকের ঘটনা আছে, এখানে ফ্যাক্ট 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 ফ্যাক্ট, এগুলো প্রত্যেকটা ফ্যাক্ট আমি জানি না। তখনই সিদ্ধান্ত নিলাম সাজ্জাদ ভাই যে এভরি সিঙ্গেল লাইন, এভরি সিঙ্গেল ওয়ার্ড, এভরি সিঙ্গেল প্যারা, সবকিছু নিয়ে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা তৈরি করে বলব। এই আমরা কারা? প্রথমেই আপনাকে আরেকটা বলে নেই, আমরা এই ক্রান্তিকালীন সময়ে একটা আমাদের একটা ক্লোজ সার্কেলের ব্যারিস্টার্সদেরকে নিয়ে, সলিসিটরসদেরকে নিয়ে আমরা একটা আইনি দল খুলেছিলাম। এরই মধ্যে দেখলাম কি জানেন, যে দলীয়ভাবে দল এখন ধরেন একটা টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা টার্বুলেন্স চলছে। এখানে ধরেন নেতৃত্ব দেবে, বলবে, ওই এখন একটা ওয়ার চলছে, ওয়ার ফিল্ডে সাজ্জাদ ভাই আমি আর আপনি, ধরা যাক আমরা দুজনই হচ্ছে মেজর অমুকের আন্ডারের সোলজার, দুজন যুদ্ধ করছি। যুদ্ধ করতে করতে আমি আর আপনি সাজ্জাদ ভাই আমরা দুজন দল ছোট হয়ে গেলাম, কিন্তু আমাদের দুজনকে তো বাঁচতে হবে। আমরা দুজনই তখন নিজেরাই নিজেদেরকে ইনস্ট্রাকশন দিয়ে, সাজ্জাদ ভাই আপনি ওইদিকে কাভার দেন, আমি ওইদিকে কাভার দেই, দুজনকে ইনস্ট্রাকশন দিয়ে আমরা যুদ্ধ শুরু করলাম। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। আমাদের অবস্থাটা মোটামুটি ওরকম যে বুঝতে পারছিলাম না যে দলীয় নির্দেশনাটা কি বা কি করব। তখন আমি ভাবলাম লেটস গো, এই ভাই অমুক 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 অমুক, আজকে এখানে একটা মিটিং, আমরা সবাই একসাথে হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম একটা আইনি দল বানিয়ে ফেলবো। আমরা একটি আইনি দল আমরা তৈরি করে ফেললাম। এই আইনি দলের কাছে আমি প্রথম পেশ করলাম যে আমাদের তো একটা পাল্টা রিপোর্ট বানাতে হবে। শুরু হয়ে গেল আমাদের কাজ। কাজটা শুরু হয়ে একটু স্থবিরও হলো, পরবর্তী সময় আমরা আবার শুরু করলাম। এবার একদম 6টা টিম বানালাম। আমরা কি কি টিম বানালাম? একটা লিগ্যাল রিসার্চ টিম বানালাম, মূল টিমটা যারা এই রিসার্চের কাজগুলো মূলত লিখবে। আমাদের এই রিসার্চ টিমের সাথে আমি ব্যক্তিগতভাবে, আমার মা তখন কিন্তু আপনি জানেন যে চেন্নাইতে চিকিৎসারত, ওনার কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, উনি ক্যান্সার পেশেন্ট। ওরকম একটা মোমেন্ট আমার জন্য ভেরি মাচ চ্যালেঞ্জিং ছিল যে মা একদিকে মার চিকিৎসা হচ্ছে, অন্যদিকে আমি মাকে ধরা যাক যে ডাক্তারের কাছে সারাদিনের কাজ আমার বিকাল 5টার মধ্যে ডাক্তার শেষ, আমি ওই 6টা থেকে কাজ শুরু করেছি, ব্যাপারটা এমন আর কি। সো আমরা সবাই এরকম একটা যুদ্ধের মধ্য দিয়েই করেছি। তো আমরা একটা লিগ্যাল টিম আমরা তৈরি করলাম, একটা পিআর টিম তৈরি করলাম, আমরা পাবলিক রিলেশন একটা টিম, যেই টিমটা এই রিপোর্টটাকে ছড়াবে বা কিভাবে ছড়ানো হবে সেটা একটা স্ট্র্যাটেজি রেডি করবে। আমরা একটা এভিডেন্স টিম তৈরি করলাম। এই এভিডেন্স টিমের কাজ হচ্ছে গত 1 বছরে বা ওই জুলাই অ্যান্ড অগাস্টে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীকে তারা অনলাইন বা ব্যক্তি পর্যায় থেকে বের করে 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 আমাদের কাছে নিয়ে আসবে। ঠিক আছে? আমরা একটা টেকনিক্যাল টিমও তৈরি করলাম। এই টেকনিক্যাল টিমটা মূলত টেক্সাস বেসড। হিউস্টনে থাকেন 6 জন মেধাবী প্রাক্তন, কেউ বুয়েটের শিক্ষার্থী, কেউ চুয়েট। এই মানুষগুলোকে নিয়ে আসলাম আমাদেরকে টেকনিক্যাল কাজে হেল্প করবার জন্য। তাদের কারো অভিজ্ঞতা রয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের, কারো অভিজ্ঞতা রয়েছে
একটা ছবিকে ব্যবচ্ছেদ করবার জন্য, ছবির মেটাডাটা নিয়ে এই ছবির সত্যতা নিরূপণ, ওরা প্রত্যেকেই পিএইচডি হোল্ডার, অনেক বড় বড় জায়গাতে কাজ করেছে। কেন তাদেরকে আমরা নিয়ে এসেছি? এই জুলাই অগাস্টে আপনার ব্যাপক লেভেলের ছবি ভিডিও আমরা পেয়েছি, এগুলোর সত্যতা, এগুলোর স্পট নির্ধারণ কিভাবে, এই তদন্তগুলো এই তদন্ত টিম করবে। সো এটা একটা টিম গঠন হয়ে গেল। আমাদের একটা অ্যাডভাইজরি টিম ছিল, একটা সিনিয়র মেম্বার্স, সেই মেম্বার্সরা আমাদেরকে আমাদের হেল্প করবার জন্য নানান রকম ভাবে আমরা একটা রিপোর্টের একটা অংশ লিখি, তারা এসে জিনিসটাকে দেখে, ভুল ভ্রান্তিগুলো তারা মোটামুটি একটা লাইনে নিয়ে যায়। আমাদের একটা আপনার ইন্টারভিউ টিম ছিল। আমাদের এই পুরো রিপোর্ট লেখার জন্য আমাদের ব্যাপকভাবে ইন্টারভিউর প্রয়োজন ছিল। হ্যাঁ, এই যেমন পুলিশের ইন্টারভিউ, প্রচুর পুলিশ অফিসারদের ইন্টারভিউ, তাদের পরিবারের ইন্টারভিউ, মন্ত্রীদের ইন্টারভিউ, এমপিদের ইন্টারভিউ, এরকম আমাদের অনেকগুলোর ইন্টারভিউর প্রয়োজন ছিল। আমাদের একটা ইন্টারভিউ টিমও সেখানে রেডি হয়ে যায়। আমাদের আবার আইনি দলের সহায়ক হিসেবে আমাদের আরেকটা গ্রুপও আমি ক্রিয়েট করেছিলাম, তারা আমাকে নানান ভাবে ওই সাহায্য সহযোগিতা করেছে। এইভাবে আমরা নানামুখী ভাবে 6টা টিম আমরা গঠন করি। আমাদের একটা ইন্টারন্যাশনাল টিম ছিল, এরকম আরো আছে, আমি সবার নাম হয়তো বা বলতে পারিনি বা সব ক্যাটাগরি আলোচনা করতে পারিনি। এই টিমগুলো নিয়ে আমরা তখন শুরু করে দিলাম আমাদের কাজের পর্ব। ভাগ করে নিলাম যে এই রিপোর্টের এত পাতা থেকে এত পাতা হচ্ছে অমুক ব্যারিস্টার করবে, এত পাতা থেকে এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা অমুক ব্যারিস্টার করবে। আমাদের সাথে 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই রিপোর্টে, অত্যন্ত 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদেরকে এডিটর হিসেবে কাজ করেন। 2জনই আইনের শিক্ষক, ডেফিনেটলি পিএইচডি আছে, আইনের শিক্ষক, এবং এই 2জন না থাকলে আসলে আমরা 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 অনেক কিছুই করতে পারতাম না। এই 2জনকে আলাদাভাবে আমি নাম বলবো না, এই কারণেই নাম বলবো না, কারণ দেখা যাবে যে এদের উপরে কোনো অ্যাটাক হয়ে বসে আছে পরিবার, ফ্যামিলি, এইসব বিষয়াদি। আচ্ছা, তো আপনার যেটা হয়েছে এই আপনার করার পরে, এই গ্রুপটা বানানোর পরে আমরা আমাদের কাজগুলো শুরু করলাম। এবার সে হচ্ছে কি হয়েছিল আসলে, আমরা যখন ওই প্যারা ভাগ করে করে আপনার লেখা শুরু করলাম, আমরা আবার মিটিং এ বসতাম, কে কতটুকু অগ্রগতি হলো। আমরা কয়েকদিন পর পরই মিটিং এ বসলাম। অমুক, মানে এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এক একজন লয়ারকে তো এক একটা সেগমেন্টের ভাগ দিয়ে দেওয়া হয়েছে। তারা ব্যাপকভাবে, তারা যখনই আপনার তাদের অংশটা লিখছে, ধরা যাক মিস্টার এক্স এর দায়িত্ব পড়েছে 1 থেকে 65 প্যারা পর্যন্ত লিখবে, বা 1 থেকে 50 প্যারার যা মানে জাতিসংঘ যা লিখেছে, এই এতগুলো প্যারার উত্তরগুলো বা এটা সত্যি কিনা এটা রিসার্চ করে বের করবে মিস্টার এক্স বা মিস এক্স ওয়াই। তখন তার প্রয়োজন হয়ে পড়ে এভিডেন্স টিমের, প্রয়োজন হয়ে পড়ে একটা ইন্টারভিউ টিমের। ওই ইন্টারভিউ টিম আর এভিডেন্স টিম তখন তাকে সাপোর্ট দেওয়া শুরু করে। আপনার কি এভিডেন্স লাগবে আপা? তখন তিনি বলে দিচ্ছেন যে আবু সাইদের, যেমন আমাদের যিনি ধরা যাক একজন ব্যারিস্টার, তিনি আবু সাইদের অংশটা করছে, মানে তার ভাগ্যে বা ওই তার আবু সাইদের অংশটা পড়েছে। আবু সাইদের অংশের জন্য আমাদের একটা মেডিকেল টিমও ছিল যারা এই ময়না তদন্ত রিপোর্ট, হ্যাঁ মেডিকেল টিমটাও ছিল যারা এই ময়না তদন্ত রিপোর্ট, তারপর হচ্ছে মেডিকেল যে রিপোর্ট গুলো আছে, এই রিপোর্ট প্রাপ্ত রিপোর্ট গুলোকে বিশ্লেষণ করবে, আমাদেরকে বুঝিয়ে দিবে এইটা মেডিকেল টার্ম, ওইটা। আমাদের অস্ত্র বিশেষজ্ঞ কিছু মানুষ ছিল যেগুলা আপনার পুলিশ অফিসার আমাদেরকে হেল্প করেছে, বিভিন্ন অস্ত্র সম্পর্কিত যখন প্রশ্নগুলো এসছে আমাদেরকে সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য সামরিক কর্মকর্তা আছে। বাট ওই অস্ত্রের জন্য আলাদা গ্রুপ ছিল না, এটা আমরা পার্সোনাল লেভেলে প্রশ্ন করে করে জেনেছি। তো যিনি আবু সাইদের অংশটা করেছেন, তাকে আমরা কি ধরনের সাপোর্ট আমরা সবাই মিলে দিয়েছি, আবু সাইদের ওই ঘটনার সময়কার স্পটে কারা ছিল, কোন অফিসাররা ছিল, সেই ঘটনাটা আদৌ কি হয়েছে, এরকম 4-5 জন সাক্ষী যারা ওই ঘটনার সময় ডিউটিরত ছিলেন,
হ্যাঁ, তারপরে সাংবাদিক, এইভাবে উনি তখন এই তথ্যগুলো পাওয়ার পরে এগুলোকে দ্রুত লিপিবদ্ধ করে এইভাবে প্রত্যেকটা ফ্যাক্ট লিপিবদ্ধ, যেমন আমার যেই অংশ পড়েছে, হ্যাঁ, আমি সেই অংশের দেখা শুরু করলাম যে ওকে এই অংশের মধ্যে আমার কি কি ইনফরমেশন লাগবে। সেই ইনফরমেশন গুলো আমরা আমাদের এভিডেন্স টিম যেটা আমরা করেছি প্রায় 6 জনের সমন্বয়ে, এই 6 জন ব্যক্তি আমাদেরকে এভিডেন্স গুলো আমাদেরকে দিল যে এই ভাই অমুক দিনের অমুক ক্লিপটা একটু কি আপনার কাছে আমাকে একটু দিতে হবে। আবু সাইদের ঘটনার আগের 2টো ঘটনা ঘটেছে রংপুরে, কেউ কি জানেন সেটা? তখন উনি উনার কারেকশন ব্যবহার করলো রংপুরে, যে এর আগে 4-5টা মিছিল হয়েছে, কুইকলি তিনি ওগুলো বের করে নিয়ে আসলেন। হ্যাঁ, আচ্ছা, কোথায় কোথায় পুলিশ অফিসারদেরকে এরকম আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, ঘটনা কি হয়েছে, এটার ভিডিও কোথায় আছে? অমুক জায়গাতে আছে। মেট্রো রেল পুড়িয়েছে যে স্বীকারোক্তি, এটা কি শুধু ওই হাসিব আল ইসলামই আছে নাকি আরো কেউ আছে? ধুমধাম আমাদের এভিডেন্স টিম আরো ওইখান থেকে নিয়ে এসেছে। সো ইট ওয়াজ এ হিউজ টিম ওয়ার্ক এন্ড ভেরি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমরা করেছি। তো এই ঘটনার একটা পর্যায়ে আমাদেরকে খুব আমাদের প্রয়োজন পড়ে গেল যে বারবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার প্রসঙ্গ চলে আসছে, উনারকে রেফারেন্স দিয়ে 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 অনেক কিছু বলা হচ্ছে। তাহলে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটু বক্তব্য প্রয়োজন। তো মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সদয় বিনয়, মানে আমরা ওনার কাছে আজীবন কৃতজ্ঞ যে উনি এই টিমটাকে একটা লম্বা সময় দিয়েছেন আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরের জন্য। আমরা অনেক কিছু বুঝতে পারিনি, অনেক টেকনিক্যাল ইস্যুজ, অনেক ঘটনা, ধরা যাক যে আপনার সিকিউরিটি কাউন্সিলের বা সিকিউরিটি মিটিংটা কখন হয়েছিল, কবে হয়েছিল, উনি এক্স্যাক্টলি, আমরা তো টিভিতে দেখেছি উনি এক্স্যাক্টলি কি বলেছিলেন ফিরে, তারপর আমরা ওনার মুখে শুনেছি লেথাল উইপন ব্যবহার করতে উনি আদৌ বলেছিলেন কিনা সে প্রশ্ন আমরা তাকে করেছি। ফলে তিনি এগুলো সুন্দর করে যুক্তি দিয়েছেন, বুঝিয়েছেন, বলেছেন, যেটা আমরা একদম ডাইরেক্ট সোর্সে আমরা তখন ইনফরমেশন গুলো পেয়ে গেলাম। আমাদের ওই দিন আমাদের লিগ্যাল টিম থেকে শুরু করে আমাদের সবাই এখানে উপস্থিত ছিলেন। আচ্ছা, তো এইভাবে আমাদের তখন রিপোর্টের কাজটা, তখন ওইখানে আমরা দেখলাম ভাই কিন্তু এলাই কাণ্ড। আচ্ছা, মানে মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে শুধু মিথ্যাচার আর মিথ্যাচার। আমরা এই রিপোর্টটা করেছি, 185 পাতা হচ্ছে আমাদের উত্তর, 305 পাতা হচ্ছে এভিডেন্স, সবকিছু মিলে আমরা টোটাল 500 পাতা রিপোর্ট করেছি। আমি আপনাকে 500 পাতা পড়িয়ে শোনাতে পারবো না, বা 185 পাতা পয়েন্ট টু পয়েন্ট বলতে পারবো না। শুধু জেনে রাখেন, 1 নাম্বার মেথোডোলজিক্যাল ভুল। কি মেথড অ্যাপ্লাই করেছে, সেই মেথোডোলজিক্যাল ভুল নিয়ে ব্যাপক বিশ্লেষণ হয়েছে। তারা কিন্তু, যেমন ধরেন আমাদের শিক্ষামন্ত্রী আমাদের নওফেল ভাই, মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাই বলছে যে এরা আমার সাক্ষাৎকার নিয়েছে, কারণ আমি তো এই ঘটনাতে অতপ্রতভাবে ছিলাম, বাচ্চাদের সাথে ছাত্রদের সাথে তো ডিল করেছি আমি, আমার বক্তব্য নিয়েছে, আমার বক্তব্য ছাপেনি, বা আমার কোনো কথাই সেখানে নাই। আরাফাত ভাই আমাকে একজন এসেছে, অমুক এসেছে, আমার বক্তব্য নিয়েছে, কিন্তু কিছুই এখানে রিফ্লেক্ট হয়নি, অমুক পুলিশ অফিসার। ফলে ওই আরাফাত ভাইয়ের যে অংশটা যে জায়গাতে কার্যকরী, মহিবুল ভাইয়ের যে অংশটা, নফেল ভাইয়ের যে অংশটা কার্যকরী, ওনাদের সাক্ষাৎকার আমরা গ্রহণ করে তখন ওই ফ্যাকচুয়াল জায়গাতে এনেছি। আসলিয়াতে আপনার যে একটা ছেলে হঠাৎ করে একটা এপিসির উপরে এসে উপস্থিত হয় না, খাস করে এপিসির উপরে পরে পুলিশদের গাড়ি টান দেয়, দেখেছেন না? জি 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 জি। আচ্ছা, আমার একটা কার্টুনের কথা মনে পড়ে গেল, আমি কোয়াইট শিওর যে আপনি এই কার্টুনটা দেখেছেন, ছায়া। একটা কার্টুন দেখেছি যে এক ভদ্র মহিলার দিকে একটা ছুরি এইভাবে তাক করে আছে, একটা ছায়া দেখা যাচ্ছে, মানে ছায়াতে বলছে, আমরা শ্যাডোতে দেখা যাচ্ছে মহিলার দিকে ছুরি তাক করে আছে। মূল ছবিটা হচ্ছে এমন যে মূলত যিনি ছুরি তাক করে আছেন বলে মনে হচ্ছে, তার দিকে আসলে ছুরি তাক করে, গুলি তাক করে আছে। আলোটা পড়ার কারণে উনার হাতটাকে একটা ছুরি মনে হচ্ছে, আর পেছনে দাঁড়িয়ে থাকা মহিলাকেই মনে হচ্ছে তার দিকেই ছুরি, অর্থাৎ মূল ঘটনা আড়াল হয়ে গেছে শ্যাডোর কারণে। এই ঘটনাও তাই। আপনি কি দেখেছেন?
এপিসির উপরে একটা লাশ এসে পড়ে, পুলিশ সেই এপিসিটা নিয়ে একটা টান মারে, এটাই তো দেখেছেন আপনি। ভাইরাল হয়েছে এবং ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য এই ধরনের অজস্র ঘটনা আছে। এই ইয়ামেন যেটা হয়েছে, ওর পুরো ঘটনাই আমরা পেয়েছি, আমাদের রিপোর্টে আছে। ও রাস্তা পার হয়েছে, প্রথমে ও পুলিশকে মারবে, ও অস্ত্র শস্ত্র নিয়ে পুলিশকে মারতে এসেছে। ওর রাস্তা পার হওয়ার দৃশ্য, ওর আসার দৃশ্য, ও জঙ্গি, ও হিজবুত তাহরীর ছেলে, পুলিশকে অ্যাটাক করতে এসছে। সেই অ্যাটাক করা পরবর্তী সময় ওই আসলে জাম্প করে, সে ব্রিজ থেকে মনে হয় জাম্প করে সেখান থেকে পড়ে, বা উপর থেকে জাম্প করে পড়ে। তো পুলিশ তো স্বাভাবিকভাবে গাড়ি নিয়ে টান মারবে, পুলিশ কি একে কি করবে আপনার এপিসির উপরে আসলে? তখন ওইখানে ঘটে যাওয়া আপনার এই পুলিশ অফিসারদের সাথে আমরা সাক্ষাৎকার নেই। আপনি জানেন এই ইয়েমেনের মারা যাওয়ার পরে তার বাবা ময়না তদন্ত তো দূরের কথা, সে মামলাও করেন এবং সে বলে ও ছেলে তো জঙ্গি, আপনি জানেন যে ছাড়া পেয়েছিল জেল থেকে, সে চিহ্নিত জঙ্গি। এই ইয়েমেনের বাবা তাদেরকে লাশের কোনো সৎকারই করতে দেয়নি, সৎকার ছাড়া তিনি ছেলের কবর দিয়ে দিয়েছেন। জুলাই নিহত কোন লাশেরই সৎকার হয়নি, কোন লাশেরই ময়নাতদন্ত হয়নি, এবং ময়নাতদন্তের প্রশ্ন উঠেছিল কিন্তু করতে দেওয়া হয়নি। আবু সাইদের যে পোস্টমর্টেম রিপোর্টটা আমরা প্রথমবারের মতো পাবলিশ হয়েছিল, সেটি তো গাপ করে ফেলা হয়। প্রথম 5ই অগাস্টের পরে যে পোস্টমর্টেমটা হয় সেটিকে গায়েব করে ফেলা হয়। আবু সাইদের ব্যাপারটা ওয়াজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আস। সেটি আমাদের একজন ইয়াং ব্যারিস্টার একদম চমৎকার করে ওই অংশটির কাজ করেছে, সমস্ত ডাটা এন্ড এভরিথিং সেখানে আছে। এই রিপোর্টটা তো পাবলিশ হয়েছে, আমি জানি না আপনি পেয়েছেন কিনা। এটি আজকেও আমরা আসলে এটি আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির হাতে দেব। হ্যাঁ জি বলুন। আমার জিজ্ঞাসা যে এই রিপোর্টটা আপনারা যে এই যে খেটে খুঁটে গত 8 মাসের পরিশ্রমে করলেন, এটা কি জাতিসংঘে অলরেডি সাবমিট করা হয়েছে? এই রিপোর্টটা আমরা জাতিসংঘের বিভিন্ন অফিসে, বিভিন্ন জায়গাতে আমরা ইমেল করেছি। ব্যক্তিগতভাবে আমাদের কিছু প্রতিনিধি সেইখানে হাতে হাতে গিয়ে রিসিভড কপি নিয়ে এসেছে, একটা দিয়ে রিসিভড আমরা একটা টপ লেটার হেডে দিয়েছি। আজকে যেমন আমি এই মুহূর্তে ডিসিতে আছি, ওয়াশিংটনে আছি, আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাতে যাব এবং রাত্রে আমাদের একটা মিটিংও আছে। এটি নিয়ে আমাদের 4টা গুরুত্বপূর্ণ স্থানে সংবাদ সম্মেলন আছে, লন্ডন, ব্রাসেলস, জিনিভা আর হচ্ছে ওয়াশিংটনে আমাদের সংবাদ সম্মেলন আছে। এগুলো অ্যারেঞ্জের কাজ চলছে, একটু মানে দেরি হয়ে গেছে, আসলে আরো একটু কুইকলি করা উচিত ছিল, বাট এটা চলছে এবং এই প্রক্রিয়া চলমান আছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘ সারা বিশ্বের রাষ্ট্রগুলোর একটা সংঘ, জাতিসংঘের একটা অর্গানাইজেশন একটা রিপোর্ট পাবলিশ করবে, এরকম সাজানো গোছানো মিথ্যা ফেক যে রিপোর্টটার আমরা পোস্টমর্টেম করতে আজকে বসেছি, এটা কি করতে পারে? একটা রিপোর্ট প্রকাশের তো বিধিবিধান আছে, জাতিসংঘের বাজেট বরাদ্দ করতে হয়, ইত্যাদি নানান ফর্মালিটিস আছে। এগুলো কি হয়েছিল, যথাযথভাবে হয়েছিল? এগুলো কোনো কিছুই হয় নাই। তাদের যে তথ্য সংগ্রহ যে প্রক্রিয়াটা রয়েছে, সোর্স যেগুলো ছিল, তারা বলেছে যে তারা যে মেথোডোলজি ফলো করেছেন। তো আমাদের যে মেথোডোলজি অংশ যিনি তৈরি করেছেন, তিনি দেখিয়েছেন যে এই জাতিসংঘের মেথোডোলজি যেই আপনার যে গঠন প্রক্রিয়া, সেইখানে কি কি ভুল আছে। ফার্স্ট হ্যান্ড সোর্স, ফার্স্ট সোর্স, প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স, তারপরে এই সোর্সের বিশ্লেষণ, যাদেরকে নিয়ে, যেমন ধরেন সেখানে জামাতে ইসলামের কর্মীরা সেখানে কাজ করেছে। আপনার জামাতে ইসলামের কর্মী প্রসঙ্গে আমার একটা প্রশ্ন এই মুহূর্তে আমার মনে পড়ছে, যে এই আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে ভিপি হয়েছেন যিনি, এই মুহূর্তে আমি স্ক্রিনশটটা দেখাতে পারবো না। রিপোর্টটা যখন প্রকাশিত হয়েছিল তখন ফেসবুকে পোস্ট দিয়ে